নমস্কার। বাংলা তথা বিশ্ব সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের নিবেদন গল্প কল্প রহস্য। নমস্কার। গল্প কল্প রহস্যে আজ আপনারা শুনবেন ক্লার্ক অ্যাস্টন স্মিথের লেখা মাস্টার অব দ্য অ্যাস্ট্রয়েড অবলম্বনে গ্রহাণুর ঈশ্বর। গল্পটি অনুবাদ, পাঠ ও শব্দগ্রহণে টুনি, আবহ সঙ্গীতে পল্লব। ক্লার্ক অ্যাস্টন স্মিথের জন্ম 1893 খ্রিস্টাব্দের 13ই জানুয়ারি ক্যালিফোর্নিয়ার লং ভ্যালিতে। প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ তাঁর হয়নি, কিন্তু সে যুগে কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী ও ভাস্কর হিসেবে তিনি প্রভূত সুখ্যাতি লাভ করেন। কিশোর বয়স থেকেই রহস্য, রোমাঞ্চ ও অলৌকিক কাহিনী লেখার প্রতি তাঁর বিশেষ ঝোঁক ছিল, কিন্তু পাঠকের প্রথম সমাদর লাভ করেন কবি হিসেবে। তাঁর লেখা দ্য স্টার স্টেডার্স অ্যান্ড আদার পোয়েমস তাঁকে প্রথম আন্তর্জাতিক পরিচিতি দান করে। অচিরেই তিনি প্রশান্ত উপসাগরের কিডস বলে ভূষিত হন। এরপর এইচপি লাভক্রাফটের সংস্পর্শে এসে কল্পবিজ্ঞান রচনা শুরু করেন। বলা যায় তিনি লাভক্রাফট ঘরানার এক সুযোগ্য উত্তরসূরি। তাঁর লেখা কল্পবিজ্ঞানের গল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জিকারাফ, দ্য লাস্ট কন্টিনেন্ট আন্ডার আ ডাইং সান, জোথিক ইত্যাদি। এখন আপনারা শুনছেন মাস্টার অফ দ্য অ্যাস্ট্রয়েড অবলম্বনে গ্রহাণুর ঈশ্বর। মানুষের মহাকাশ অভিযানের ইতিহাস অজস্র ব্যর্থতায় ভরা এক দীর্ঘ কাহিনী। শ্যামাপোকা যেমন আলোর দিকে মরতে ছুটে যায়, ঠিক তেমনি একের পর এক মহাকাশযান ছুটে গেছে কখনো মঙ্গল, কখনো বৃহস্পতির উদ্দেশ্যে, আর শেষ পর্যন্ত মহাশূন্যে চিরতরে বিলীন হয়ে গেছে। যেহেতু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি, তাই তাদের ব্যর্থতার কারণও কেউ কোনোদিন জানতে পারেনি। হয়তো এইসব মহাকাশযানগুলো অন্য কোনো গ্রহের বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে উল্কার মতো জ্বলে খাক হয়ে গেছে, নয়তো কোনো নির্জন গ্রহের মাটিতে সেগুলো এক একটা বিজাতীয় ধাতব পিণ্ডের মতন পড়ে আছে, অথবা সেগুলো হয়তো কোনো নাম না জানা গ্রহের চারপাশে উপগ্রহে পরিণত হয়ে ঘুরতে থাকছে। সেই সব মহাকাশযানের অভিযাত্রীরা হয়তো আর কেউ বেঁচে নেই। অনেক দিন ধরে মহাকাশ চর্চার ধীরে ধীরে উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের মহাকাশে যাতায়াত অনেক বেড়েছে। এখন আর মহাকাশ যাত্রা আগের মতো অত দুর্গম, অনিশ্চয়তাপূর্ণ নয়। বিভিন্ন অভিযাত্রীরা এখন বেরিয়ে পড়েছে চাঁদ, মঙ্গল ও বৃহস্পতির উদ্দেশ্যে। এরকম অভিযাত্রী দলগুলো মাঝে মধ্যেই অতীতে হারিয়ে যাওয়া মহাকাশযানগুলোর সাক্ষাৎ পায়। সেগুলোর কোনোটা হয়তো বড় বড় গ্রহগুলোর উপগ্রহে পরিণত হয়েছে, বা গ্রহগুলোর মাটিতে এক তাল ধাতব খণ্ডের মতন পড়ে আছে। তবে এমন সাক্ষাৎ অভিযাত্রীদের কালেপত্রেই হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই এইসব উপগ্রহে পরিণত হওয়া বা ভেঙে পড়া মহাকাশযানগুলো থেকে কোনো রকম নথিপত্র বা লগবুক উদ্ধার করা সম্ভব হয় না, যার ফলে দুর্ঘটনার সঠিক কারণও জানা যায় না। তবে মাঝে মাঝে এর ব্যতিক্রমও ঘটে। এই যেমন সেলেনাইটের কথাই ধরা যাক। সেলেনাইট হলো মানুষের তৈরি এমন একটা মহাকাশযান যেটা সর্বপ্রথম অন্য কোনো গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল। এই মহাকাশযানটা আজ থেকে যখন প্রায় 50 বছর আগে চুরি যায়, তখন মঙ্গলের উদ্দেশ্যে মানুষের প্রায় ডজনখানেক অভিযান সম্পূর্ণ হয়েছে। সিরটিস মেজরে একটা মহাকাশ বন্দরও সদ্য নির্মিত হয়েছে। ততদিনে
সিটিস মেজরে একটা পাকাপাকি কলোনিও গড়ে উঠেছে। সেই কলোনির অধিকাংশ অধিবাসীরাই অভিজ্ঞ বিজ্ঞানী। বলাই বাহুল্য, সেখানকার জীবন মোটেও পৃথিবীর মতো সুখে স্বাচ্ছন্দ্যে ভরপুর নয়, বরং অত্যন্ত মানসিক দৃঢ়তা আর অমানবিক শারীরিক সক্ষমতা না থাকলে সেখানে বাস করা এক প্রকার অসম্ভব। মঙ্গলের জলবায়ু মোটেও পৃথিবীর মতো নয়। পৃথিবীর মানুষের সেই ভয়ঙ্কর পরিবেশে টিকে থাকাটা সত্যিই ভীষণ কষ্টকর। বাতাসে অক্সিজেনের অভাব, তার উপর মঙ্গলের মাটি থেকে হতে থাকা ক্রমাগত তেজস্ক্রিয় বিকিরণ, সূর্যের অস্বাভাবিক উত্তাপ বা মঙ্গলের অত্যন্ত কম অভিকর্ষজ ত্বরণ সহ্য করে যদি বা কেউ টিকেও থাকে, তারপর তাকে লড়াই করতে হয় মঙ্গলে জন্মানো প্রতিষেধকহীন একরকম অদ্ভুত ব্যাকটেরিয়ার সঙ্গে, যেগুলো মানুষের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোকে একেবারে নষ্ট করে দেয়। অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে যখন ওই ব্যাকটেরিয়াগুলো অভিযাত্রীদের স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলে। তখন ওই সমস্ত অভিযাত্রীরা পাগলের মতো আচরণ করতে শুরু করে। তাদের অধিকাংশের মনে এমন উদ্ভট সব ভয়ের সৃষ্টি হয় যে প্রচণ্ড মানসিক উদ্বেগে তারা ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হয়। না, ডাক্তাররা আজও এ রোগের কোনো চিকিৎসা খুঁজে বার করতে পারেননি। সম্পূর্ণ শিক্ষিত মানুষগুলো এখানে মাঝে মাঝে হঠাৎই অত্যন্ত হিংস্র আর ক্ষিপ্র হয়ে ওঠে। অচিরেই তারা ছোট ছোট দল তৈরি করে দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে ফেলে। বলা যায় রক্তপাত এখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা। এখানকার এমনই একটা ছোট দলের 3 জন সদস্য হল রজার কোল্ট, ফিল্ড গারশম ও এডমন্ড বেভারলি। তারা ঠিক কিভাবে একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে সেটা ভারী আশ্চর্যের। কারণ মানবতাবোধ ও মানবিক চরিত্রের সব লক্ষণগুলোই তারা কবে অতিক্রম করে গেছে নিজেরাই জানে না। কিছুদিন হলো তারা ভাবতে শুরু করেছে 15 জনকে নিয়ে মঙ্গলে একটা কলোনি তৈরি করবার ব্যাপারটা একদম ফালতু বস্তা পচা একটা পরিকল্পনা। তারা বেশ বুঝতে পারছে এতজন লোকের সাথে এখানে একসাথে বেশি দিন থাকা কার্যত অসম্ভব। তাই তারা এই বন্দর ছেড়ে দূরে মহাকাশের নির্জন কোনো স্থানে পালিয়ে যাবার তালে আছে। তবে সে সময় যে সমস্ত মহাকাশযানগুলো তৈরি হতো সেগুলোকে কেবলমাত্র 3 জন মিলে চালিয়ে মহাকাশে ঘুরে বেড়ানো কার্যত অসম্ভব। সেজন্যই তারা আরও পছন্দ মতো 2-1 জনকে তাদের দলে যোগ দেবার প্রস্তাব দিয়েছিল, কিন্তু কেউই তাদের এই প্রস্তাবে সাড়া দেয়নি। কিন্তু তারা বদ্ধপরিকর, এখানে এই পাগলদের সঙ্গে আর নয়। তারপর একদিন সিটিস মেজরের অধিবাসীরা প্রচণ্ড শব্দের চোটে রাতের ঘুম থেকে উঠে দেখল তাদের প্রিয় সেলেনাইট গর্জন করতে করতে রাতের আকাশে জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতন অসীম মহাকাশে বৃহস্পতির দিকে ছুটে যাচ্ছে। তাদের দলের 3 জন সদস্য বেপাত্তা, কোল্ট, গারশম আর বেভারলি। মঙ্গলে পড়ে থাকা দলটা বুঝতে পারল ওটাকে তাড়া করবার কোনো মানেই হয় না। 2টো মহাকাশযানের মধ্যে অপেক্ষাকৃত ছোটটা হলো সেলেনাইট। বাকি 12 জন কয়েকদিন নিজেদের মধ্যে আলোচনা করে কেবলমাত্র এই সিদ্ধান্তে উপনীত হলো হয়তো ওরা 3 জন বৃহস্পতির উপগ্রহ গ্র্যানিমেড বা ইউরোপার উদ্দেশ্যে গেছে। কারণ
একমাত্র সেখানেই মঙ্গলের থেকে ভালো বায়ুমণ্ডল থাকা সম্ভব। যদিও তাঁদের মনে যথেষ্ট সন্দেহ ছিল বৃহস্পতির দিকে যাবার সময় মহাকাশের গ্রহাণুপুঞ্জগুলোকে তারা আদেও অতিক্রম করতে পারবে কিনা। তাঁরা বরং এটাই ধরে নিয়েছিল ওই রকম কোনো গ্রহাণুর সঙ্গে অবধারিত সংঘর্ষেই কোল্ট, গারসোম আর ব্রেভারলির ভবলীলা সাঙ্গ হবে। তবে এরপর থেকে তারা বেশ সতর্কও হয়ে গেল, কারণ মহাকাশযান আর কেবলমাত্র একটাই পড়ে রয়েছে। মঙ্গলের আকাশ থেকে মিলিয়ে যাবার পরে কেউ কোনোদিন আর সেলেনাইটকে দেখেনি। যদিও তার অন্তর্ধান মহাকাশ ইতিহাসের সবচেয়ে আলোড়িত রহস্যের মধ্যে অন্যতম। একদিন এই অন্তর্ধান রহস্য মানুষ যথানিয়মে ভুলেও গেল, কিন্তু 30 বছর পর হ্যালডেন তার অভিযানের সময় একদিন একটা ক্ষুদ্রাতিক্ষুদ্র গ্রহাণুর মধ্যে সেলেনাইটের পরিত্যক্ত খোলসটা খুঁজে পেলেন। গ্রহাণুটার নাম ফোসিয়া। অভিযাত্রী দলটা ভ্রমণের সময় ফোসিয়ার কক্ষপথে এসে পড়ে। অন্যান্য গ্রহাণুগুলোর মতন এটাতেও একটা পাতলা বায়ুমণ্ডল আছে, এতটাই পাতলা সেখানে মানুষের জন্য পর্যাপ্ত অক্সিজেন থাকতে পারে না। অবাক করার মতন বিষয় হলো গ্রহাণুটার দুটো গোলার্ধই বরফের আস্তরণে ঢাকা। কৌতূহলবশত হ্যালডেনরা যখন ফোসিয়ার চারপাশে পাক খাচ্ছিলেন, ঠিক তখনই পাতলা বরফের চাদরে আবৃত সেলেনাইটকে আবিষ্কার করেন। সেলেনাইটকে তারা খুব পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। মহাকাশযানটা ফোসিয়ার পাথুরে মাটিতে এমন অদ্ভুতভাবে গেঁথে আছে যে সেটাকে আশেপাশের পাহাড়ের ঢিবিগুলো থেকে খুব সহজেই আলাদা করা যাচ্ছিল। হ্যালডেন সোফিয়াতে নামার নির্দেশ দিলেন। বেশ কয়েকজন অভিযাত্রী স্পেসস্যুট পরে সেলেনাইটের উদ্দেশ্যে পা বাড়ালেন। মঙ্গলের আকাশ থেকে মিলিয়ে যাবার পরে কেউ কোনোদিন আর সেলেনাইটকে দেখেনি। যদিও তার অন্তর্ধান মহাকাশ ইতিহাসের সবচেয়ে আলোড়িত রহস্যের মধ্যে অন্যতম। একদিন এই অন্তর্ধান রহস্য মানুষ যথানিয়মে ভুলেও গেল, কিন্তু 30 বছর পর হ্যালডেন তার অভিযানের সময় একদিন একটা ক্ষুদ্রাতিক্ষুদ্র গ্রহাণুর মধ্যে সেলেনাইটের পরিত্যক্ত খোলসটা খুঁজে পেলেন। সেলেনাইটের পুরু নিওক্রিস্টালের জানলা দিয়ে ভিতরে তাকাতেই অনুসন্ধানকারীদের নজরে পড়ল একটা নরকঙ্কাল, যেটার চক্ষুহীন অন্ধকার কোঠর দুটো এক দৃষ্টে বাইরে তাকিয়ে আছে, যেন সেটা অভিযাত্রীদেরই বিষণ্ণ অভ্যর্থনা জানাবার জন্য ওইভাবে জানলার ধার ঘেঁষে এসে দাঁড়িয়েছে। সেলেনাইটের মাথাটা পাথরের সঙ্গে একেবারে গেঁথে গেছে। অবতরণের সময় মহাকাশযানটার সঙ্গে মাটির যে ভয়ঙ্কর একটা সংঘর্ষ হয়েছিল তার প্রমাণ ওর সর্বাঙ্গে ছড়িয়ে আছে। বস্তুত মহাকাশযানের বাইরের দেহটার কোনো অস্তিত্বই নেই। মহাকাশযানের ভিতরে ঢোকার দরজাটা এমনভাবে এঁটে আছে যে সেটাকে গ্যাস কাটার ছাড়া খোলাই গেল না। সুঁড়ওয়ালা কতগুলো লতানে জংলা গাছ, যার সুঁড়গুলোতে হাত দিলেই লজ্জাবতী পাতার মতন গুটিয়ে যায়, সমস্ত মহাকাশযানটাকে ঘিরে ধরেছে। পাথুরে মাটির চারপাশে ঝুড়ো ঝুড়ো বরফের মাঝে
কতগুলো পোকার মতন দেহ ইতস্তত বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে। অবশ্য এগুলোকে পোকাই বা কি করে বলা যায়? তাদের দেহবিন্যাস পোকার থেকে অনেকটাই লম্বা, প্রায় মানুষের চেয়েও লম্বা, কিন্তু পাটকাঠির মতন সরু সরু। এটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে এই পোকাগুলো চলাফেরা করতে পারত। এই গ্রহাণুর অভিকর্ষের সঙ্গে সাযুজ্য রেখে এদের প্রায় অস্তিত্বহীন দেহ অজস্র রন্ধ্রযুক্ত, ঝিল্লি পদ্মাবৃত। সমস্ত গ্রহাণু জুড়েই এমন অজস্র প্রাণীকে ইতস্তত বিক্ষিপ্তভাবে মরে পড়ে থাকতে দেখা গেল। এই গ্রহে এখন প্রাণের আর কোনো অস্তিত্ব নেই। পরিষ্কার বোঝা যাচ্ছে কে বা কিছু সমস্ত গ্রহ থেকে প্রাণ কেড়ে নিয়ে চলে গেছে। অনুসন্ধানকারীরা সেলেনাইটের ভিতরে একটা ডায়েরি খুঁজে পেল। সেটা মেঝের এক পাশে খোলা পড়েছিল। তার উপরে লেখা এডমন্ড বেভারলি। ওই নরকঙ্কালটা তাহলে নিশ্চিতভাবেই এডমন্ড বেভারলির, কিন্তু তার বন্ধুদের কোনো অস্তিত্বই মহাকাশযানে পাওয়া গেল না। বেভারলি প্রতিদিন নিয়ম করে তাদের রোমহর্ষক ও মর্মান্তিক অভিযানের কাহিনী লিখে গেছে। তাদের সিরটিস মেজর থেকে পালানোর পরের শারীরিক ও মানসিক অবস্থা, অসীম অনন্তের পথে তাদের নিরন্তর যাত্রা থেকে কোনো এক অনিশ্চিত অজ্ঞাত কারণে বেভারলির মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত সমস্ত কথাই সে লিখে গেছে এই ডায়েরিতে। অনন্ত অজ্ঞাতে চলতে চলতে, বিশেষত যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে সে গেছে, সেই অবস্থায় সমস্ত দিনক্ষণ মেনে ডায়েরি লেখা সত্যিই প্রশংসার দাবি করে। কিন্তু ফোসিয়াতে এসে ধাক্কা খেয়ে পড়ার পর থেকে সে আর দিনক্ষণ উল্লেখ করেনি। ডায়েরির প্রথম দিকের নিয়মমাফিক রোজকার কথাগুলো বাদ দিলে সিরটিস মেজর থেকে পালাবার পরের রোমাঞ্চকর অভিযানের ধারাবিবরণী যে কোনো ব্যক্তিকেই মন্ত্রমুগ্ধের মতন আকর্ষণ করবে। বেভারলির ডায়েরি থেকে 10ই সেপ্টেম্বর। মঙ্গল গ্রহটাকে এখন আমাদের মহাকাশযান থেকে একটা ফ্যাকাশে লাল রঙের তারার মতো লাগছে। আমার গণনা যদি ঠিক হয়, তাহলে আমরা খুব তাড়াতাড়ি মহাকাশের গ্রহাণুপুঞ্জের কক্ষপথে ঢুকে পড়ব। বৃহস্পতি ও তার চাঁদগুলো এখনও বেশ দূরে। প্রথম প্রথম আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, পরে বুঝলাম ওটা আমার মনের ভুল। এই যেমন আমার খালি মনে হচ্ছে এই দিগন্ত প্রসারী ইথার মাধ্যমের মধ্যে আমরা স্থির হয়ে দাঁড়িয়ে আছি। বিষয়টা নিয়ে একসময় সত্যিই ভয় পেয়ে গেছিলাম। ভয় যদিও আমার নিজেকে নিয়ে না যতটা, তার থেকে অনেক বেশি গারসানকে নিয়ে। ও মাঝে মাঝেই বলছে ও নাকি দেহের ভারসাম্য ঠিক রাখতে পারছে না। ও বলছে হাঁটতে গেলেই পড়ে যাবে। ওর খালি মনে হচ্ছে ও নাকি ঘরের মধ্যে ভেসে আছে, যদিও এটা ওর একেবারেই অবাস্তব কল্পনা। কারণ আমাদের সেলেনাইটের অভিকর্ষ নিয়ন্ত্রক যন্ত্রটা একদম ঠিকঠাক কাজ করছে। আমার বরং মনে হয় অসীম মহাশূন্যে স্থির হয়ে থাকার ভয়ের চেয়ে পড়ে যাওয়ার ভয় অনেক ভালো। কিন্তু ব্যাপারটা নিয়ে গেরশামকে খুবই বিব্রত লাগছে। ও ঘ্যান ঘ্যান করেই চলেছে। ওর পড়ে যাবার অনুভূতিটা নাকি ক্রমাগত বেড়েই চলেছে। ও ভয় পাচ্ছে এই অনুভূতিটা
ওকে সারা জীবন তাড়া করে বেড়াবে। 11ই সেপ্টেম্বর। কোল্ড আমাদের মজুদ জ্বালানি আর রসদের একটা খাতিয়ান তৈরি করেছে। ওর বিশ্বাস আমরা একটু বুদ্ধি করে চললে রসদ শেষ হবার আগেই ইউরোপায় পৌঁছে যাব। আমি ওর হিসেব মিলিয়ে দেখেছি, ওর হিসেবটা অতিরিক্ত কল্পনাময়। এতটা আশাবাদী বোধহয় না হওয়াই ভালো। আমার হিসেব যদি ঠিক হয় তাহলে এই গ্রহাণুদের কক্ষপথের অর্ধেকটা যেতে না যেতেই আমাদের জ্বালানি শেষ হয়ে যাবে। যদিও অক্সিজেন, জল আর খাবার দাবার যা আছে তাতে হয়তো আমরা ইউরোপা অবধি চলে যাব। দুম করে মহাকাশযানটা চুরি করে পালিয়ে আসাটা বড্ড হঠকারী সিদ্ধান্ত হয়ে গেছে। খাবার দাবার, জ্বালানি এসব নিয়ে একটু পরিকল্পনা করা উচিত ছিল। যদিও আমার জ্বালানির হিসেবের কথাটা আমি ওদের বলিনি। এখন অনেক দেরি হয়ে গেছে, ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। আচ্ছা, আমরা কি সবাই পাগল হয়ে গেছি? পরিকল্পনা ছাড়া এমন একটা দুঃসাহসিক অগস্ত্যযাত্রার কথা আমরা ভাবলাম কি করে? এমনকি কোল্ড, যে সত্যিই কিনা দুর্দান্ত গণিতবিদ, তার কষা হিসেবে এমন শিশুসুলভ ভুল কি করে হওয়া সম্ভব? ও নিশ্চিতভাবেই অঙ্ক কষার দক্ষতা হারিয়ে ফেলেছে। গেরশামের অবস্থা শোচনীয়। ও ঘুমাতে পারছে না, এমনকি ও পর্যবেক্ষণ করার ক্ষমতাও হারিয়েছে। আমরা পালা করে কন্ট্রোল প্যানেলে বসে থাকি। ও মনে হচ্ছে না আর আমাদের সঙ্গে কাজ করতে পারবে। ওর পড়ে যাবার ভয় ওকে এতটাই আচ্ছন্ন করে ফেলেছে যে ও থেকে থেকেই আতঙ্কে চিৎকার করে উঠছে। ওর মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আমাদের যানটা যে কোনো মুহূর্তে কোনো গ্রহের সঙ্গে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যাবে। ওর খাওয়া দাওয়া আর চলাফেরা করা একেবারে বন্ধ হয়ে গেছে। ও এখন আবার বলছে ও নাকি ঠিক করে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না। ওকে দেখে সত্যিই খুব কষ্ট হচ্ছে। 12ই সেপ্টেম্বর। গেরশামের অবস্থার চরম অবনতি হয়েছে। সেলেনাইটে মজুদ ওষুধের বাক্স ঘেঁটে প্রথমে পটাশিয়াম ব্রোমাইড ও তারপর মরফিনের একটা কড়া ডোজ দিয়ে আমরা গেরশামকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম। কোনোটাতেই লাভ হয়নি। একটা জ্যান্ত লাশের মতো লাগছে ওকে। ও আজ আর কথাও বলতে পারছে না। কোল্ড আজ কেমন বিমর্ষ হয়ে আছে। ও কিছুতেই গেরশামের অবস্থাটা মেনে নিতে পারছে না। আমি ওকে ডাকলেও সাড়া দিচ্ছে না। কিন্তু আমি কোল্টের থেকেও বড় দুশ্চিন্তার বোঝা বয়ে চলেছি। জ্বালানির হিসেবটা তো ও জানেই না। কি ভয়ঙ্কর আত্মহননকারী অভিযানে যে আমরা চলেছি, অনুমান ক্ষমতা হারিয়ে ফেলার ফলে কোল্ট সেটা বুঝতেও পারছে না। কখনো কখনো আমার মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন দেখছি। এক সময় স্বপ্ন ভেঙে যাবে, কিন্তু হায়, এই যে চরম বাস্তব। মানুষের মনের অন্তর্দহনের ব্যাপ্তি মহাকাশের চেয়েও বিশাল। মানুষের মনের অন্ধকার মহাকাশের কালোর চেয়েও গাঢ়। আমরা তিনজন যেন যুগ যুগান্তর ধরে নরকের পথে ছুটে চলেছি। মঙ্গল থেকে পালানোর চিন্তাটাই আমাদের শত জনমের পাপের ফল। এর থেকে মুক্তি নেই। আমিও গেরশামের মতো ঘুমাতে পারছি না, কিন্তু ওর মতন স্নায়বিক দৌর্বল্য আমার হয়নি।
যে চলৎশক্তিহীন স্থবির হয়ে যাব, বরং রোজকার যাত্রাপথের হিসেব নিকেশ নিজের হাতে করার পরও আমার খালি মনে হচ্ছে মাধ্যাকর্ষণ ছাড়াবার পর থেকেই আমরা এক চুলও নড়িনি। আমি আমার এই ভাবনার অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারবো না। 13ই সেপ্টেম্বর। আমি যখন পর্যবেক্ষণের দায়িত্ব নিলাম, কোল্টকে দেখলাম ওষুধের বাক্সটা খুলে এক খাবলা মরফিন খেয়ে নিল। যখন ওর পর্যবেক্ষণের সময় এলো, অনেক চেষ্টা করেও ওকে জাগাতে পারলাম না। গেরশাম মর্মান্তিক। মনে হয় ও মরণের ডাক শুনতে পেয়েছে। ওর প্রাণটুকু শুধু বেরোবার অপেক্ষা। অগত্যা আমি যতক্ষণ পারি জেগে থাকবো ঠিক করলাম। এমনিতে সেলেনাইটে স্বয়ংক্রিয় ব্যবস্থা আছে। আমি স্বয়ংক্রিয় ব্যবস্থাটা চালু করে দিলাম। যদি ঘুমিয়ে পড়ি তাহলে যাতে পথভ্রষ্ট না হই। কতক্ষণ জেগেছিলাম বলতে পারবো না, ঠিক কতক্ষণ ঘুমিয়েছি তাও বলতে পারবো না। একটা হিস হিস শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। প্রথমে শব্দটার কারণ বুঝতে পারিনি, কিন্তু যেই কারণটা বুঝতে পারলাম, ভয়ে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। চমকে ঘরের চারিদিকে তাকালাম। ওর দোলনাটায় শুয়ে এখনো ঘুমোচ্ছে। ওর নেশার ঘোর এখনো কাটেনি। কিন্তু গেরশাম ঘরে নেই। বাইরে বেরোবার দরজাটার দিক থেকে শব্দটা আসছে। ভিতরের দরজাটা ভালো করে আটকানো, কিন্তু নিশ্চিতভাবেই কেউ বাইরের দরজাটা খুলে সেলেনাইটের বাইরে বেরিয়েছে। ধীরে ধীরে একসময় শব্দটা বন্ধ হয়ে গেল। কি ঘটেছে আমার আর বুঝতে বাকি রইল না। গেরশাম তার মানসিক নির্যাতন সহ্য করতে পারেনি। সে মহাশূন্যে ঝাঁপিয়ে পড়েছে। আমি পিছন দিকের জানলাটা দিয়ে বাইরে তাকালাম। গেরশামকে দেখতে পেলাম। ওর বিবর্ণ যন্ত্রণাকৃষ্ট মুখ, ঠিকরে বেশি আসা বড় বড় দুটো চোখ। ওহ, কি বিভৎস! আমাদের জানটার থেকে 10-12 ফুট দূরে, আমাদের ঠিক পিছনেই ও ভাসছে। আসলে ওর দেহটাকে আমাদের যানটা মহাকর্ষের প্রভাবে টেনে নিয়ে যাচ্ছে। আমি চাইলে ওর দেহটাকে ভিতরে নিয়ে আসতে পারতাম, কিন্তু মরা মানুষকে ঘরের ভেতর রেখে কি লাভ? শেষে পৌঁছে গন্ধ ছড়াবে। ভিতরের দরজাটা ভালো করে বন্ধ আছে দেখে আমি আর উঠে গিয়ে বাইরের দরজাটাও বন্ধ করলাম না। ওটা যেমন খোলা ছিল তেমনই খোলা রইল। আমি গেরশামের আত্মার প্রতি শান্তি কামনা করলাম। এই মহাবিশ্বে, এই অনন্ত শূন্যে সে চিরকাল ভেসে বেড়াবে, যেখানে মানবিক অনুভূতির কোনো অস্তিত্ব নেই। পনেরোই সেপ্টেম্বর। আমরা কোনো মতে আমাদের দৈনন্দিন কাজ চালিয়ে যাচ্ছি। কোল্টো এখন অস্বাভাবিক আচরণ করছে। মরফিন ছাড়া সে চলতেই পারছে না, কিন্তু মরফিনও তো একদিন শেষ হয়ে যাবে। তারপর গেরশামের দেহটা এখনও আমাদের পিছন পিছনই আসছে। এই ভয়ঙ্কর দৃশ্যটা কোল্টকে আরও বেসামাল করে দিয়েছে। ওই দিকে চোখ গেলেই
কোল্ট আতঙ্কে কেঁপে উঠছে। ওর দৃঢ় বিশ্বাস গেরশামের অতৃপ্ত আত্মা আমাদের মহাকাশযানের উপর ভর করেছে। ব্যাপারটা আমার কাছে অত্যন্ত মর্মান্তিক, কিন্তু আমি এটা ভেবেই অবাক হচ্ছি যে আমার স্নায়ু ঠিক কতটা দৃঢ়, আমার মনের জোর আর ঠিক কতটা অবশিষ্ট আছে। মাঝে মধ্যে আমার মনে হচ্ছে আমি অত্যাচার করে গেরশামকে মহাকাশে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি কি চাইলে গেরশামকে বাঁচাতে পারতাম না? আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব। কিন্তু কি অবিশ্বাস্য, আমি এখনো সোজা হয়ে বসে আছি। 16ই সেপ্টেম্বর। কোল্ট সমস্ত মরফিন শেষ করে ফেলেছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও প্রচণ্ড স্নায়বিক দুর্বলতায় ভুগছে। মানসিক অবসাদের সমস্ত লক্ষণ ওর মধ্যে প্রকট। ওর মনে ভয় ঢুকেছে। গেরশামের আত্মা ওর মধ্যে ভর করেছে। আমি বারবার প্রবোধ দিয়েও ওকে শান্ত করতে পারিনি। ওর এই অন্ধ কুসংস্কারের ভয় আমি কি করে তাড়াবো? মাঝে মধ্যে ও চিৎকার করে বলছে, গেরশামের আত্মা আমাদের ডাকছে, ও আমাদের সঙ্গ চায়। ওই ঠান্ডা অন্ধকার মহাশূন্যে ও আর একা একা থাকতে চায় না। যতক্ষণ না পর্যন্ত আমাদের একজন ওর সঙ্গে গিয়ে যোগ দেবে, ততক্ষণ ও আমাদের পিছু ছাড়বে না। এবারে তুমি যাও না, ওর সঙ্গে গিয়ে তুমি কেন যোগ দিচ্ছ না? ঠিক আছে, তুমি যদি না যাও তাহলে আমিই যাব। নইলে ওর আত্মা আমাদের পিছু ছাড়বে না। আমি ওকে যত বোঝাতে যাই ও আমার উপর ততই খাপ্পা হয়ে ওঠে। শেষে সে আমার উপর চিৎকার করে বলে উঠল, বেঈমান, শয়তান, আমি তোকে ছুঁড়ে বাইরে ফেলে না দিলে তুই গেরশামকে আনতে যাবি না, না? সেই মুহূর্তের মধ্যে একটা খেপা ষাঁড়ের মতো ছুটে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমি সেলেনাইটের কন্ট্রোল বোর্ডের ওপর বসেছিলাম। তার সেই অতর্কিত আক্রমণে আমি বেসামাল হয়ে গেলাম। পলকের মধ্যে যে ঠিক কি হয়ে গেল এখনো মনে করলে আমার গা গুলিয়ে উঠছে। কোল্টের মধ্যে যেন একটা শয়তানের শক্তি ভর করেছিল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর ও আমার টুঁটি চিপে ধরলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ওর নখগুলো আমার গলায় কেটে বসছে। অগত্যা আত্মরক্ষার খাতিরে আমি আমার পকেটে থাকা অটোমেটিক রিভলভারটা বার করে ওর ঘোড়াটা টিপে দিলাম। কোল্ট আমার উপর হুমড়ি খেয়ে পড়ে নিথর হয়ে গেল। আমাদের দুজনেরই শরীর তখন রক্তে ভেসে যাচ্ছে। তারপর ঠিক কি করেছি ভালো করে মনে করতে পারছি না। বোধহয় কোনো মতে একটা স্পেস স্যুট গায়ে চাপিয়ে বাইরে বেরিয়েছিলাম। কোল্টের দেহটা টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে মহাশূন্যে ভাসিয়ে দিয়েছি। ঘরে ফিরে এসে পিছনের জানলা দিয়ে তাকিয়ে দেখলাম গেরশামের পাশে এবারে সত্যিই কোল্টও সঙ্গ দিচ্ছে। সেও সেলেনাইটের মহাকর্ষের টানে গেরশামের সাথে আমার পিছন আসছে। সতেরোই সেপ্টেম্বর। এখন আমি একদম একা, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো একা হলেও অষ্টপ্রহর আমার দুই মৃত বন্ধু আমাকে সঙ্গ দিচ্ছে। আমি যতই বেঁচে থাকার ব্যর্থ প্রচেষ্টাগুলো নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি না কেন, কিছুক্ষণ পরপরই গেরশাম ও কোল্টের মহাশূন্যে ভাসতে থাকা নিথর বিকৃত দেহ দুটো আমার মনকে বিক্ষিপ্ত করে দিচ্ছে।
আমি সারা দিন কন্ট্রোল বোর্ডের কাছেই বসে থাকি। কিছুক্ষণ বাদে বাদে মহাকাশের মানচিত্রটা দেখি, ডায়েরি লিখি। কিন্তু তবুও কোনো এক অদৃশ্য চৌম্বক শক্তির আকর্ষণে কিছু সময় অন্তর অন্তরই জানলা দিয়ে তাকিয়ে মহাকাশে ভাসতে থাকা দুই বন্ধুকে দেখি। ওদের আমি দেখতে চাই না, আমি জানলা দিয়ে বাইরে তাকাতে চাই না, কিন্তু ওদের সম্মোহনী ক্ষমতাকে অস্বীকার করবার সামর্থ্য আমার নেই। একটা অজানা আতঙ্ক আমাকে বিহ্বল করে তুলছে। আমি ক্রমাগত আতঙ্কের মহাসাগরে তলিয়ে যাচ্ছি। আঠেরোই সেপ্টেম্বর। আজ আমি গ্রহাণুপুঞ্জের মধ্যে ঢুকে পড়েছি। মঙ্গল আর বৃহস্পতির মাঝে এই ছোট ছোট গ্রহাণুগুলো দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। আজকে ওদের একটার সঙ্গে সেলেনাইটের প্রায় ধাক্কা লেগে গিয়েছিল। উঁচু নিচু এবড়ো খেবড়ো গ্রহাণুটা আরেকটু হলেই সেলেনাইটকে টুকরো টুকরো করে দিত, যদি না আমি শেষ মুহূর্তে একটা বিপজ্জনক 90 ডিগ্রির বাঁক নিয়ে সেলেনাইটের অভিমুখ বদলে দিতাম। আমি গ্রহাণুটার এতটাই কাছে চলে গিয়েছিলাম যে গেরসাম আর কোল্টের দেহ দুটো ওটার মহাকর্ষের টানের মধ্যে ঢুকে পড়েছে। মহাকাশযানটাকে বিপদমুক্ত করে জানলা দিয়ে পেছনে তাকিয়ে ওদের আর দেখতে পেলাম না। কিছুক্ষণ পর টেলিস্কোপে চোখ রেখে দেখলাম ওরা দুজনে পাশাপাশি ওই ভয়ঙ্কর গ্রহটার চারপাশে ঘুরে চলেছে। হয়তো ওরা চিরকাল গ্রহটার চারপাশে দুই অভিন্ন হৃদয় বন্ধুর মতন ঘুরতে থাকবে, বা একদিন ওই ন্যাড়া গ্রহটার টানে ওটার বুকে আছড়ে পড়বে। বিদায় বন্ধুরা। 19শে সেপ্টেম্বর। ইতিমধ্যেই অনেকগুলো গ্রহাণু পেরিয়ে গেছি। আমি প্রায় অবিশ্বাস্য দক্ষতায় ওই সব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাথুরে গ্রহাণুগুলোকে কাটিয়ে সেলেনাইটকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু এভাবে আর কতক্ষণ একটা বড়সড় সংঘর্ষের হাত থেকে সেলেনাইটকে বাঁচিয়ে রাখতে পারবো জানি না। 24 ঘন্টা মহাকাশে এইভাবে একা একা নজরদারি চালানো কার্যত অসম্ভব। প্রচণ্ড ক্লান্ত লাগছে, চোখে মুখে ঘুম জড়িয়ে আসছে। এভাবে আর কতক্ষণ সজাগ থাকতে পারবো আমি জানি না। আমি বেশ বুঝতে পারছি এক সময় আমি ঘুমিয়ে পড়বই, আর তখনই সেলেনাইট কোনো গ্রহাণুর সঙ্গে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি জানি অচিরেই আমার মৃত্যু অনিবার্য, যদিও এখানে যা অক্সিজেন আর খাবার দাবার রয়েছে সেটা আমাকে কয়েক মাস বাঁচিয়ে রাখতে পারে, কারণ এখন আমি একা। কিন্তু জানের জ্বালানি তো একদিন শেষ হয়ে যাবেই। ভাবতে বড় অবাক লাগছে, অবধারিত মৃত্যুর কথা জানবার পরও আমি সেলেনাইটকে সংঘর্ষ থেকে বাঁচাবার জন্য কি প্রাণান্তকর চেষ্টাই না চালিয়ে যাচ্ছি। যে কোনো মুহূর্তে যন্ত্রপাতিগুলো কাজ করা বন্ধ করে দেবে। তখন পাল ছেঁড়া নৌকোর মতন এই অনন্ত ইথার সমুদ্রে ভেসে বেড়ানো ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। কিন্তু মরণের প্রহর যত এগিয়ে আসছে, আমার বাঁচবার আকাঙ্ক্ষাও তত তীব্র হচ্ছে। 21শে সেপ্টেম্বর। লিখলাম তো 21শে সেপ্টেম্বর, কিন্তু আজ সত্যি 21 তারিখ কিনা বলতে পারবো না। ক্রোনোমিটারটা অকেজো হয়ে গেছে। আমি ঠিক যা যা ভেবেছিলাম তাই হয়েছে। একমাত্র অবিশ্বাস্য ব্যাপার যেটা ঘটেছে সেটা হলো আমি এখনো বেঁচে আছি।
মিরাকল, ভাগ্য, না দৈবের ইচ্ছা, নাকি সব কটাই, কে জানে। যতদূর মনে পড়ে, গতকাল জ্বালানি শেষ হয়ে গিয়েছিল। গ্রহাণুদের সঙ্গে যুঝতে যুঝতে আমি তখন মানসিকভাবে অবসন্ন ও শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছি। শেষে যখন বুঝতে পারলাম জ্বালানি নিঃশেষ, তখন নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কিচ্ছু করার ছিল না। গত কয়েকদিন প্রতিটা পল অনুপল ধরে এই মুহূর্তটারই আমি অপেক্ষা করেছি। আজ যখন সেই পরিস্থিতির উদ্ভব হলো, তখন আমার সারা শরীর মন জুড়ে গভীর তন্দ্রার অনুভূতি ছাড়া আর কিছুই নেই। আমি তখন সব আশা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে চলে গেছি। যদিও জানি কোনো কাজ হবে না, তবুও শেষবারের মতন স্বয়ংক্রিয় যন্ত্রটাকে চালু করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। পর মুহূর্তেই গভীর ঘুমে ডুবে গিয়েছিলাম। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। সব কিছুই কেমন দুঃস্বপ্নের মতো লাগছে। আধো ঘুমে মনে হলো বজ্রপাতের শব্দ শুনছি। আমার চারপাশ কেমন থরথর করে কাঁপছে। আমি সম্বিত ফিরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তারপর যখন পুরোপুরি চোখ খুললাম, চারপাশে ঠিক কি হয়েছে বুঝে উঠতে পারলাম না। ঘাড় ঘুরিয়ে জানলার দিকে চাইলাম। অবাক হয়ে দেখলাম একটা বেগুনি আকাশ। দুটো খাঁড়া পাহাড়ের মাঝখানে চকচকে দিগন্ত দেখা যাচ্ছে। সেই মুহূর্তে মনে হলো মহাকাশযানটা কোনো গ্রহাণুর সঙ্গে ধাক্কা খেয়েছে। তার মানে বহু প্রতীক্ষিত সেই সংঘর্ষটাও ঘটে গেছে। আর আমি বেঁচে আছি। আমার সেলেনাইট নিশ্চয়ই কোনো গ্রহাণুর মাটিতে পড়ে আছে। অচিরেই আমার সমস্ত অনুভূতি চেতনা ফিরে এলো, কিন্তু বিছানা ছেড়ে উঠতে কেমন দ্বিধাবোধ করলাম। মহাকাশযানের মেঝেটা একদিকে হেলে আছে, তার মানে সেলেনাইট কোনো সমতল ভূমিতে পড়েনি, বরং ঢালু কোনো অঞ্চলে পড়েছে। অথবা হয়তো ওটা কোনো পাহাড়ের কোণে গেঁথে গেছে। একটা অজানা আশঙ্কা আমাকে মেঝেতে পা দিতে বাধা দিল। বেশ কিছুক্ষণ এভাবে কাটল। তারপর অনেকটা সাহস সঞ্চয় করে খুব সন্তর্পণে পা টিপে টিপে আমি কাছের জানলাটার দিকে গেলাম। বেশ বুঝতে পারলাম মহাকাশযানের কৃত্রিম অভিকর্ষণ ব্যবস্থাটা সংঘর্ষের ফলে আর কাজ করছে না, কারণ এখন আমি পায়ের তলে যে মৃদু অভিকর্ষজ ত্বরণ অনুভব করছি সেটা নিশ্চিতভাবেই এই গ্রহের। আমার ওজন বেশ কয়েক গুণ কমে গেছে বলে মনে হচ্ছে। আমি আসলে পালকের মতো ভেসে ভেসেই জানলার কাছে চলে এসেছি। সমস্ত মহাকাশযানটাই ভীষণ রকম তেতে আছে। মনে হচ্ছে আমি যেন একটা ফার্নেসের মধ্যে ঢুকে পড়েছি। এই গরমটা নিশ্চয়ই বায়ুমণ্ডলের মধ্যে সেলেনাইটের প্রবেশ করার জন্যই হয়েছে। তার মানে এই গ্রহাণুটার নিজস্ব বায়ুমণ্ডল আছে। বায়ুমণ্ডল আছে মানে এখানে অক্সিজেনও থাকতে পারে। হয়তো এই গ্রহাণুটা ঠিক ততটাও ছোট নয় যতটা আমি ভাবছি। এই সব ৭-৫ ভাবনার মাঝেই জানলা দিয়ে বাইরে তাকাতে বিস্ময়ে আমার ঘোর লেগে গেল। ১০০ গজের মধ্যে খাঁজ কাটা করাতের মতন সূচালো ছোট ছোট কতগুলো মসৃণ পাহাড় দেখতে পেলাম। পাহাড়ের উপরে উজ্জ্বল সূর্য চোখ ধাঁধিয়ে দিচ্ছে।
কিছুক্ষণ পরেই সূর্যটা দিগন্তে মিলিয়ে গেল, আর রাতের অন্ধকার আকাশে অসংখ্য তারা ঝকমক করে উঠল। সেলেনাইটটা একটা ঢালু উপত্যকায় আছাড় খেয়ে পড়েছে। এখানকার পাথুরে মাটি মূলত ব্যাসল্ট দিয়ে তৈরি। সারা উপত্যকা জুড়ে ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র ভাঙাচোরা পাহাড়। পাহাড়ের চূড়াগুলো কতগুলো পাতাহীন ঝোপঝাড় দিয়ে ঢাকা, আর ওই ঝোপঝাড়ের ওপরেই খবরের কাগজের মতন পাতলা হলুদ সবুজ রঙের লতা পাতা বিছানো। লতানে গাছগুলো প্রায় এক মানুষ সমান লম্বা। হরিণের শিঙের মতো দেখতে গাছগুলো সমস্ত উপত্যকায় এক সারিতে দাঁড়িয়ে আছে। কিন্তু যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অবাক করলো সেটা হলো ওই ঝোপের আড়ালে নাড়াচাড়া করা কতগুলো অবয়ব। পাথুরে জমির মাঝখান দিয়ে ওই পোকার মতো অবয়বগুলোকে মাঝে মাঝেই দেখা যাচ্ছে। তার মানে এই গ্রহাণুতে প্রাণ আছে। প্রাণীগুলো সমস্ত উপত্যকাতেই আছে। সারা উপত্যকা জুড়েই ওরা প্রায় উড়ে উড়ে বেড়াচ্ছে। ওই প্রাণীগুলোকে ঠিক কি বলবো, পোকা না মানুষ আমি ঠিক জানি না। ওদের ব্যাখ্যা করবার মতো শব্দ আমার জানা নেই। তবে ওদের সঙ্গে পোকাদের সাদৃশ্যই বেশি। প্রায় 7 ফুট লম্বা প্রাণীগুলো খাঁড়া দাঁড়িয়ে থাকে। তাদের দীর্ঘ স্থিতিস্থাপক দেহকাণ্ডের ঊর্ধ্বপ্রান্তে উপলের মতো উজ্জ্বল চোখগুলো বসানো। তালপাতার সিপাহীদের মতন তাদের দেহে অজস্র ছিদ্র। ওদের চলতে দেখলে মনে হয় একটা লাঠি যেন নড়ে চড়ে বেড়াচ্ছে। ওদের তেকোনা হাতও ঝিল্লি পর্দার মতন। তাদের দেখলে মনে হবে সবসময় মুখ বেঁকিয়ে হাসছে। আমার মনে হলো ওরা আমাকে জানলা দিয়ে দেখতে পেয়েছে। ওদের অনেকেই আমার জানলার কাঁচটায় এসে হাত ঘষছে। ওই জানলাটা খোলার কোনো উপায় থাকলে আমিও ওদের গায়ে হাত দিয়ে দেখতে পারতাম। আমি যেমন ওদের দেখে অবাক হয়েছি, ওরাও তেমনি আমায় দেখে অবাক হয়েছে। আমি বেশ বুঝতে পারছি ওদের ওই অদ্ভুত দর্শন চোখগুলো মহাকাশযানের ভিতরটাও উঁকি মেরে দেখছে, আমাকে ভালো করে পর্যবেক্ষণ করছে। ওরা ওদের ছাঁকনির মতন তেকোনা হাতগুলো বারবার আমাকে উদ্দেশ্য করে নাড়ছে। ওদের মুখ অনবরত নড়ছে। বুঝতে পারলাম ওরা নিজেদের মধ্যে উত্তেজিত হয়ে কথা বলছে। কিন্তু কিছুক্ষণ বাদে ওরা সবাই উপত্যকার আড়ালে অদৃশ্য হয়ে গেল। এবারে আমি সেলেনাইটের দিকে নজর দিলাম। বুঝতে চেষ্টা করলাম যন্ত্রটা ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেলেনাইটের বাইরের দেহটার যে বিশেষ কিছুই আর অবশিষ্ট নেই সেটা ভেতর থেকেই বোঝা যাচ্ছে। তারপর একটা চিন্তা মাথায় এলো। আমি স্পেস স্যুটটা গায়ে চাপিয়ে বাইরে বেরোবার জন্য তৈরি হলাম। কিন্তু বহু চেষ্টা করেও বাইরে বেরোবার দরজাটা খুলতে পারলাম না। এই ঘর থেকে আমার বেরোনো এক প্রকার অসম্ভব। আমার কাছে এমন কোনো যন্ত্রপাতি নেই যা দিয়ে আমি এই নিওক্রিস্টালের পুরো আবরণ কেটে ফেলতে পারি। আমাকে বাকি জীবনটা এই ঘরেই বন্দি হয়ে কাটাতে হবে, এবং সময়ের সাথে সাথে এই সেলেনাইটই হবে আমার সমাধি কক্ষ। আজ থেকে আর দিনক্ষণ মেনে ডায়েরি লিখব না। এই গ্রহে বসে পৃথিবীর সময় বোঝা অসম্ভব। আগেই বলেছি, ক্রোনোমিটারটা অকেজো হয়ে গেছে। ওটা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে ওটাকে আর সারানো সম্ভব নয়। এই গ্রহাণুর দিন বা রাতের স্থায়িত্ব
2-1 ঘন্টার বেশি নয়। দিন বড়, রাত ছোট। এখানে হঠাৎই ঝপ করে অন্ধকার নেমে আসে। এই লেখাটা যখন লিখতে শুরু করেছি তখনই একবার রাত হলো। কিন্তু এরই মধ্যে কতবার দিন রাতের খেলা শুরু হয়ে শেষ হয়ে গেছে হিসেব করে বলতে পারবো না। প্রথমে কিছুক্ষণ হিসেব করার চেষ্টা করেছিলাম, এখন সে চেষ্টা ছেড়ে দিয়েছি। তাছাড়া আমার সময় যেন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। আমি আমার ভবিতব্যকে মেনে নিয়েছি। ওই বাঁশের কঞ্চির মতন প্রাণীগুলো কিন্তু আমাকে ভুলে যায়নি। ওরা প্রতিদিন আসে, রোজ আরও অনেক ওই রকম জীবকে টেনে আনে। ওদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। ওরা সেলেনাইটের চারপাশে একটা ছোটোখাটো মেলা বসিয়ে দিয়েছে। আমার মনে হয় ওরা মানুষেরই মতন, এই গ্রহের পরিবেশের সঙ্গে মানানসই সর্বোৎকৃষ্ট জীব। যদিও আমার চোখে ওরা কিম্ভূত কিমাকার ভিনগ্রহেরই জীব, আর আমিও ওদের চোখে আলাদা কিছুই নই। তবে ওদের কাজকর্মের মধ্যে কিন্তু মানুষের সঙ্গে অনেক সাদৃশ্য আছে। ওরা আমার সম্পর্কে অত্যন্ত কৌতূহলী। রোজ রোজ আমার জানলার কাছে আসে। ওদের উদ্ভট চোখগুলো দিয়ে আমাকে দেখে। ইদানিং ওদের হালচাল ভালো করে লক্ষ্য করে আমার মনে হচ্ছে ওরা আমার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছে। ওদের গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় কিনা সেটাই শব্দ নিরোধক ঘরে বসে আমার পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু ঘরের মধ্যে আমাকে দেখতে পেলেই বা আমি ওদের দিকে তাকালেই ওরা যে বিশেষ অঙ্গভঙ্গিগুলো করে সেগুলোর নিশ্চয়ই কোনো মানে আছে। আমি ওদের কার্যকলাপ বেশ ভালো বুঝতে পারছি। ওরা সম্ভবত আমাকে স্বর্গ থেকে নেমে আসা কোনো ভগবান বলে ভাবছে। কারণ ওরা যখন প্রতিদিন সকালে আমায় দেখতে আসে, হাতে করে স্পঞ্জের মতন বিচিত্র কতগুলো ফল নিয়ে আসে, ঝাঁঝরির মতন কী সব শাকসবজি নিয়ে আসে। প্রতিদিন ফল মূল শাকসবজিগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেয়, যেন ওরা আমার পুজোর ভোগ সাজিয়ে রাখছে। তারপর রোজ ওদের এই একই রকম ভাবভঙ্গি দেখে বেশ বোঝা যায় ওই ভোগ দিয়েই ওরা আমার পুজো করছে। যদিও প্রতি রাতেই ওইসব ফলমূল শাকসবজি উধাও হয়ে যায়। প্রতি রাতেই বিশাল বিশাল উজ্জ্বল ডানাওয়ালা কতগুলো নিশাচর পতঙ্গ এসে আমার ভোগের উদ্দেশ্যে অর্পিত সমস্ত ফলমূল খেয়ে চলে যায়। হায় রে, দিনের বেলার ওই কঞ্চির মতন অধিবাসীরা যদি জানতো এদের দেওয়া প্রসাদ আমি না, খেয়ে যায় ওদেরই গ্রহের নিশাচর পতঙ্গেরা। সমস্ত ব্যাপারটাই আমার অলীক, অবিশ্বাস্য এবং অবাস্তব লাগে। অভিকর্ষের টান অত্যন্ত দুর্বল হওয়ায় আমার নিজেকে কেমন অশরীরী মনে হয়। মনে হয় কোনো এক প্রেত পুরীতে যেন আমি বন্দী হয়ে রয়েছি। আমার চিন্তা ভাবনা, আমার স্মৃতি, আমার হতাশা সবই যেন কোনো ধূসর অজ্ঞাত অতীতের কাহিনী। অথচ ভাগ্যের কি নিঠুর পরিহাস, এখানে আমি ঈশ্বর জ্ঞানে পুজো পাচ্ছি। এই গ্রহের হিসেবে ঠিক কতদিন পর আবার লিখতে বসেছি কে জানে। এখানে ঋতু পরিবর্তন হচ্ছে। এখন দিন ছোট, রাত বড় হতে শুরু করেছে। সমস্ত উপত্যকাটা একটা কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে। গাছপালাগুলো দিন দিন বিবর্ণ হয়ে যাচ্ছে। এখন আর কোথাও সবুজের একটু ছোঁয়াও নেই। সূর্যটা যেন
তার কক্ষপথ বদলে দিগন্তরেখা থেকে অনেকটা নিচে নেমে গেছে। উপত্যকায় অধিবাসীদের মেলাটাও ধীরে ধীরে হালকা হয়ে গেছে। এখন দু একজন অধিবাসী কালে ভদ্রে ফলমূল শাকসবজি নিয়ে আসে। সেই বিচিত্র স্পঞ্জের মতন ফলগুলো এখন আর চোখেই পড়ে না। তার বদলে এরা শ্যাওলার মতো কি সব সবজি নিয়ে আসে। ওদের দেখলে মনে হয় ওরা অথর্ব হয়ে পড়েছে। শীত ওদের জীবনী শক্তি কেড়ে নিয়ে গেছে। আমি ওদের ঈশ্বর, জানলা দিয়ে চুপচাপ বসে ওদের দুরবস্থা দেখছি। গতকাল 3 জন আমার জন্য ভোগ নিয়ে এলো। নৈবেদ্য সাজাবার পর এক এক করে 3 জনই কাঁটা বাঁশের মতন মাটিতে পড়ে গেল। ব্যাস, তারপর ওরা আর নড়াচড়া করেনি। আমি নিশ্চিত ওরা মরে গেছে। রাতের নিশাচরেরাও আশা বন্ধ করে দিয়েছে। আমার জন্য সাজানো ভোগ ভক্তের পাশে যেমন ছিল ঠিক তেমনই পড়ে আছে। আমার ভাগ্যের কি নিদারুণ পরিহাস! আজকে বুঝতে পারলাম নিঃসঙ্গতা কতটা ভয়াবহ। আমি দীর্ঘদিন একা। মহাকাশে যখন একা ঘুরে বেড়াচ্ছিলাম, 2 বন্ধুর মৃতদেহ সাথে ছিল। ব্যস্ত থাকবার মতো 1000টা কাজ ছিল হাতে। এখানে এসে পড়বার পর প্রতিদিন এখানকার অধিবাসীদের সঙ্গে দেখা হতো। হোক না তারা বিজাতীয়, তবু তারা রোজ আসতো, সেলেনাইটের চারপাশে ঘুরে বেড়াতো। তাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু আজ সারা দিনে কেউ এলো না। আমার মনে হয় ওরা সবাই মরে গেছে। সত্যি কি বিচিত্র এই মহাবিশ্ব! আমাকে কেন্দ্র করেই এই ক্ষুদ্র গ্রহাণুতে একটা ক্ষণস্থায়ী জীবনচক্র গড়ে উঠেছিল। এদের জীবনচক্র শীত আসতে না আসতেই ধ্বংস হয়ে গেছে। এরা কি কেবলমাত্র গরমকালেই বেঁচে থাকে? আকাশে দেখলাম মেঘ জমেছে। গুঁড়ো গুঁড়ো বরফ ঝরে পড়ছে নিশুতি উপত্যকায়। এই চরাচর প্লাবিত নিঃসঙ্গতা আমার মনকে বিষণ্ণ করে তুলছে। আমার মনের মধ্যে এখন ঠিক কি হচ্ছে বলে বোঝাতে পারবো না। রুম হিটারটা কাজ করছে বলে বাইরের ঠান্ডা ঘরের মধ্যে ঢুকতে পারছে না। কিন্তু আমার মনের অন্দরে যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে তার কি হবে? একটু প্রাণের অস্তিত্ব দেখবার জন্য মন ব্যাকুল হয়ে উঠেছে। আমি আর লিখতে পারছি না। আমার মস্তিষ্ক, আমার হৃদয় দুটোই বিদ্রোহ ঘোষণা করেছে। বাইরে বরফাবৃত মৃত্যু উপত্যকা, আর ঘরে প্রায় উন্মাদ আমি। আমার চেতন অবচেতনের সব সত্তা একাকার হয়ে গেছে। কি করছি আমি নিজেই বুঝতে পারছি না। এই অবস্থায় ডায়েরি লেখা সম্ভব নয়, তাই কতদিন লিখিনি বলতে পারবো না। আবার কেন হঠাৎ লিখতে বসেছি কে জানে। আজকের সূর্যটা অন্য দিনের থেকে অনেক বেশি উজ্জ্বল। দিগন্তরেখার অনেক উপরে উঠে এসেছে। যদিও আমি অনুভব করতে পারছি না, তবু মনে হচ্ছে গ্রহটা আবার উষ্ণ হয়ে উঠছে। দিগন্ত বিস্তৃত মৃত্যু উপত্যকা যেন ধীরে ধীরে জেগে উঠছে। পাহাড়ের গা বেয়ে বরফ কোলের তিত্তির করে ঝর্ণা নেমে আসছে। মাটির বরফ গলে অনেকগুলো ডোবা তৈরি হয়েছে আশেপাশে।
সেই অদ্ভুত সুন্দর গাছগুলো সমস্ত উপত্যকাটাকে সবুজে হলুদে ছেয়ে ফেলেছে। ওদের অঙ্কুরোদ্গম, ওদের আস্তে আস্তে বড় হয়ে ওঠা আমি দু চোখ ভরে দেখতে লাগলাম। বাতাসের তালে তালে ওদের সদ্য প্রস্ফুটিত কচি সুরগুলো দুলছে। আহ, জীবন কি সুন্দর! আমার কোনো ভূত ভবিষ্যৎ বর্তমান নেই। জীবন মৃত্যুর সীমান্তে দাঁড়িয়েও পৃথিবীর বুকে বসন্তের এই খেলা দেখতে দেখতে আমার যে কি অনুভূতি হচ্ছে তাকে ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমি বহুদিন হারিয়ে ফেলেছি। আমার সঞ্চিত খাবার প্রায় ফুরিয়ে এসেছে। অক্সিজেনও আর খুব বেশি বেঁচে নেই। কিন্তু কতক্ষণ এইভাবে চলবে তার হিসেব করতে ভয় হচ্ছে। একবার ওই নিওক্রিস্টালের দেওয়াল ভাঙার চেষ্টা করেছিলাম। একটা হাতুড়ি দিয়ে সজোরে বাড়ি মেরেছিলাম দরজাটায়, কিন্তু না, দরজাটায় একটা আঁচড় পর্যন্ত লাগেনি। উল্টে হাতুড়িটাই গেল ভেঙে। যদিও বাইরে বেরোলেও বাঁচতাম কিনা সন্দেহ। এ গ্রহাণুতে একজন পূর্ণবয়স্ক মানুষের প্রয়োজনীয় অক্সিজেন থাকার সম্ভাবনা বড়ই কম। তবে ওরা ফিরে এসেছে। আমার বাঁশকাঠির মতন ভক্তকুল দলে দলে এসে সেলেনাইটের চারপাশে ভিড় করছে। জানলা দিয়ে উঁকি মেরে আমাকে দেখছে। আমি নিশ্চিত এরা আগের দল নয়, এরা সম্পূর্ণ নতুন একটা প্রজন্ম। এরা আগের দলের থেকে উচ্চতায় অনেকটাই খাটো, কিন্তু এদের গায়ের রং অনেক বেশি উজ্জ্বল। এদের অনেকেরই এখনো দেহ গঠন সম্পূর্ণ হয়নি। সূর্যের উত্তাপ পেয়ে এরা সবাই দলে দলে বেরিয়ে পড়েছে। আমার আগের দর্শনার্থীরা বোধহয় কেউ শীতের দাপট সহ্য করতে পারেনি। এই নতুন প্রজন্মের মধ্যেও আমাকে নিয়ে একই রকম উৎসাহ লক্ষ্য করলাম। ওরাও আমার জন্য ফল শাকপাতা এনে আগের মতোই জড়ো করতে থাকলো। পাহাড়ের খাঁজে ফুটে থাকা রং বেরঙের ফুল তুলে এনে ছড়িয়ে দিল সেলেনাইটের চারপাশে। আমি অবাক হয়ে ভাবছি, কিভাবে এরা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে তথ্য সরবরাহ করে। কি গূঢ় রহস্য আছে এদের বংশবিস্তার প্রক্রিয়ায়। আমার সেলেনাইটের গা বেয়ে অনেক লতাগুল্ম উঠেছে। তাদের কয়েকটা জানালা দিয়ে উঁকি দিচ্ছে। আমার সামনের উপত্যকায় রোজকার মতোই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। সেই আগের প্রজন্মের মতোই বিচিত্র অঙ্গভঙ্গি করে ওরা আমার সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছে, যার বিন্দু বিসর্গ আমি বুঝতে পারছি না। এরা আবার সেলেনাইটের চারপাশে ঘুরে ঘুরে বিচিত্র নাচ করছে। আমি দু প্রজন্ম ধরে এদের ঈশ্বর, অথচ আমি ক্ষুধার্ত, বন্দি, মৃত্যু পথযাত্রী। আমি মারা গেলেও এরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাকেই ঈশ্বর জ্ঞানে পুজো করে যাবে। অক্সিজেন মনে হয় আর বেশি বাকি নেই। মাথাটা ঝিমঝিম করছে, বুকটা ধরফর করছে, আমার গলা শুকিয়ে আসছে। আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। আমি কি মোহাচ্ছন্ন হয়ে পড়ছি? আমার চোখের সামনে অবাস্তব সব ঘটনা ঘটে যাচ্ছে। আমি কি আকাশ কুসুম কল্পনা করছি? আমি যা দেখছি তা কি কল্পনা না বাস্তব? ঠিক তখনই দেখলাম একটা রঙিন পাতলা কুয়াশা প্রাগৈতিহাসিক সরীসৃপের মতন উপত্যকা ধরে এগিয়ে আসছে। ওটা পলকে পলকে রং বদলাচ্ছে,
হঠাৎ ওটা পাহাড়ের আড়ালে চলে গেল। কিন্তু না, ওই যে ওটা পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে আমার সেলেনাইটের দিকেই এগিয়ে আসছে। ওটা নিশ্চিত বিষাক্ত এবং জীবন্ত। ওটা এখন আমারই শরণার্থ ভক্তকুলের ওপর দিয়ে হেয়ে আসছে। ওরা ভয়ে আতঙ্কে স্থাণুর মতো দাঁড়িয়ে রয়েছে। আমি ওটাকে এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। অর্ধস্বচ্ছ ধূসর মাকড়সার জালের মতো জীবটা ঘন ঘন রং বদলাচ্ছে, আর ধীরে ধীরে ওর সুরগুলো নাড়াতে নাড়াতে আমার দিকেই এগিয়ে আসছে। পৃথিবীর বিজ্ঞান এমন জীবের ব্যাখ্যা দিতে পারবে না। আমি ওটার চরিত্র বোঝবার মতন অবস্থায় নেই। আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। বোধহয় এরা একমাত্র এই গ্রহের আবহাওয়াতেই জন্মায়। যে কোনো মুহূর্তে ওটা সেলেনাইটকে দেখতে পাবে, আর তাহলেই আমার সর্বনাশ। কিছুক্ষণের মধ্যেই জন্তুটার সুরগুলো আমার জানলার ধারে দেখতে পেলাম। বুঝতে পারছি ওটা দরজা ভাঙার চেষ্টা করছে। প্রবল আক্রোশে আক্রমণ করছে সেলেনাইটকে। ও দরজাটা ভেঙে ফেলেছে। ওটা এখন ঠিক আমার পিছনে। আমি পিছনে তাকাবো না, যতক্ষণ পারি লিখে যাব। ওটার ধূসর সুরগুলো আগুনের মতো জ্বলছে, আর আর সেই হলকা আমার গায়ে মুখে এসে লাগছে। শত চেষ্টাতেও যে নিও ক্রিস্টালের দরজাটা আমি ভাঙতে পারিনি, ওটা এক পলকে সেটাকে ভেঙে ফেলেছে। হে ঈশ্বর, দরজা ভেঙে ওটা আমার দিকেই এগিয়ে আসছে। কেমন লাগলো আমাদের আজকের গল্প গ্রহাণুর ঈশ্বর? প্লিজ কমেন্ট করে জানান আমাদেরকে। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন কোনো দাওয়াই আছে কি যা মৃত্যু ভয়কেও দূর করে দিতে পারে? জানতে আমাদের সঙ্গে থাকুন আগামী সপ্তাহে। আর প্লিজ গল্প রহস্যকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।